জয় হরি বল। মতুয়া কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক মতুয়া টক শোতে আপনাকে স্বাগতম। আপনারা হয়তো বা অধীর আগ্রহে বসে আছেন আমাদের এই আলোচনা শোনার জন্য। আমরা চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি নিত্য নতুন বিষয় নিয়ে আলোচনা করতে, যে আলোচনার মাধ্যমে আমাদের আমরা জানতে পারবো অনেক অজানা কাহিনী। তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে মতুয়া ধর্মে ষোড়শ শ্রীপাঠ ও তার গুরুত্ব। ষোড়শ শ্রীপাঠ যে বিষয়টি, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের মতুয়া ধর্মে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যদি গাছ হয়ে থাকেন, তার যে ফুল অর্থাৎ তার যে একনিষ্ঠ শিষ্য বা ভক্তরা যারা ছিলেন, তাদের প্রত্যেকটি জন্মস্থান আমাদের কাছে শ্রীপাঠ হিসেবে পরিচিত। সেই আমরা অনেকে হয়তো বা জানি, অনেক শ্রীপাঠের কথা আমরা জানি, অনেক তথ্য আমাদের কাছে হয়তো বা জানা থাকলেও অনেকেই হয়তো বা 16টি শ্রীপাঠ সম্পর্কে সঠিক জানি না। আর সেই অজানা কাহিনী আপনাদের জানানোর জন্যই আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন নিজামুদ্দিন ডিগ্রি কলেজ, বরিশাল। ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান, আমাদের মতুয়া ধর্মের অন্যতম রত্ন, মতুয়া আলোচক, মতুয়া গবেষক, যার ধ্যান জ্ঞান প্রতিটা মুহূর্তে যিনি মতুয়া নিয়ে ভাবনা ভেবে থাকেন, পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির রমনার অন্যতম সংগঠক। একনিষ্ঠ প্রচেষ্টায় আজ আমরা রমনার বুকে একটি হরিমন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি। সেই ব্যক্তি শশাঙ্ক বর। তিনি আমাদের এই বিষয় নিয়ে আলোচনা শোনাবেন এবং আমরা জেনে নেব 16টি শ্রীপাঠ সম্পর্কে। এবং কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টসে উল্লেখ করবেন, আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য, এবং আমাদের আলোচক আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা সময় নেব না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের আলোচকের কাছে। আলোচক মতুয়া শশাঙ্ক বর মহোদয়, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই শুনতে পাচ্ছি। আচ্ছা। আপনি আগেও আমাদের এই অনুষ্ঠানে একবার আলোচনা করে গেছেন। আমাদের সেই শান্তি মাতা এবং সত্যভামা দেবী সম্পর্কে অনেক কথা বলে গেছেন। আমরা আজকেও আপনার কাছ থেকে নতুন বিষয় সম্পর্কে জানবো, ষোড়শ শ্রীপাঠ সম্পর্কে জানবো। আশা করি আপনি আমাদেরকে পর্যাপ্ত তথ্য দিয়ে কৃতার্থ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করি, এবং আপনাকে অনুরোধ জানাই আজকের আলোচনা শুরু করার জন্য। সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের এই টক শোর যে সঞ্চালক স্নেহের তাপস বসুকে স্নেহাশিস জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আমরা প্রথমেই যদি শ্রীপাঠ সম্পর্কে আলোচনা করতে যাই, তাহলে আমরা শ্রীপাঠ শব্দের অর্থ আমরা অনুধাবন করব। আবিধানিক অর্থ হচ্ছে, শ্রী শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ঐশ্বর্য, সম্পদ, সৌন্দর্য, লাবণ্য, শোভা। আমরা ডিকশনারিতে দেখি 7 নম্বর যে অর্থ, সেটা হচ্ছে শ্রদ্ধা সূচক শব্দ বিশেষ, অর্থাৎ কোনো স্থান বা কোনো পবিত্র স্থান বা কোনো পবিত্র ব্যক্তির নামের পূর্বে শ্রী শব্দটি বসে। যেরকম চরণের আগে শ্রী যুক্ত হয়েছে শ্রীচরণ, তখন চরণ যে শব্দটি, তখন সেটা অত্যন্ত মাধুর্যমণ্ডিত এবং শ্রদ্ধা সূচক অবস্থায় পৌঁছে। তেমনি আর পাঠ শব্দের অর্থ হচ্ছে পীঠস্থান বা তীর্থস্থান। তাহলে আমরা বুঝতে পারছি শ্রীপাঠ শব্দের অর্থ হচ্ছে মতুয়াদের তীর্থস্থান বা মতুয়াদের পীঠস্থান। তো আমাদের প্রশ্ন হতে পারে যে মতুয়াদের তীর্থস্থান অগণিত, এর ভিতরে 16টি শ্রীপাঠ কেন?
আজকে আমরা সেই সম্পর্কেই আলোচনা করব। আপনারা জানেন পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই মতুয়া ধর্মাদর্শের প্রবক্তা। তার আমলে যে দ্বাদশ পাগল ছিলেন বা অন্যান্য সাধক বৃন্দ ছিলেন, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান বাংলাদেশের দক্ষিণাঞ্চলে, বলা যায় দক্ষিণবঙ্গে, এই মতুয়া দর্শন বিস্তৃত অঞ্চলে সুপ্রতিষ্ঠিত হয়। আমরা গবেষণা করে দেখেছি তৎকালীন ফরিদপুর জেলা, বরিশাল জেলা, খুলনা জেলা এবং যশোর জেলা, আমি এই জেলাগুলো কিন্তু বলছি অবিভক্ত, বর্তমানের ভেঙ্গে ভেঙ্গে ছোট করা জেলা নয়, সেই অবিভক্ত যশোর জেলা, বরিশাল জেলা, ফরিদপুর জেলা এবং খুলনা জেলা, এই জেলা কয়টি তখন মতুয়া অধ্যুষিত অঞ্চলে পরিণত হয় পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আমলে। তৎপরবর্তীকালে এই মতুয়া ধর্মান্দোলনের হাল ধরেন মুক্তি বারিধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ ঠাকুর দেখতে পেলেন যে এই বিস্তৃত অঞ্চলে মতুয়া দর্শকে যদি স্থায়ী ভিত্তির উপর দাঁড় করাতে হয়, তাহলে একে একটা সাংগঠনিক রূপ দেওয়া বাঞ্ছনীয়। তো আমরা যদি এখনকার দৃষ্টি অনুযায়ী যদি আমরা ব্যাখ্যা করি বা যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো না। কেননা এখন ওরাকান্দিতে আসতে হলে, সেই সুদূর পটুয়াখালী বরগুনা থেকে আসতে হলে একদিনের ভিতরেই বাস যোগে বা অন্য কোনো উন্নত যোগাযোগ মাধ্যমে চলে আসতে পারে। কিন্তু গুরুচাঁদ ঠাকুরের আমলে এই ওরাকান্দিতে আসা এতটা সহজ ছিল না। এমনকি বলা যায় আজ থেকে 40 বা 50 বছর আগেও সেই বরিশাল জেলার দক্ষিণাঞ্চল থেকে একটা মতুয়া দলকে যদি আসতে হতো, তাহলে ওরাকান্দিতে আসতে বা সেই বারুণী স্নানে আসতে তাদের 7 থেকে 10 দিন সময় লেগে যেত। তারা ধীরে ধীরে পদব্রজে তারা মহোৎসব করতে 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 ওরাকান্দিতে পৌঁছত। এইরকম ভাবে খুলনা থেকে আসতে, যশোর থেকে আসতে, ফরিদপুরের উত্তরাঞ্চল থেকে আসতে প্রচুর সময় এবং অনেক কষ্ট সহ্য করে আসতে হতো। তো গুরুচাঁদ ঠাকুর এর একটা বিহিত বা একটা সুষ্ঠু সমাধান করার জন্য উনি চিন্তা করলেন। এটা আমাদের অনুধাবন। তো উনি কি করলেন, এই বিস্তৃত দক্ষিণবঙ্গকে মতুয়া মতের স্রোতধারায় প্লাবিত করতে উনি 16টি শ্রীপাঠ নির্ণয় করলেন, অর্থাৎ মতুয়াদের তীর্থস্থান বা পীঠস্থান। তো আমি এখানে একটু কথা বলে রাখি যে অনেকেই শ্রীপাঠ পয়াকার ঠ লেখেন, কিন্তু হবে শ্রীপাঠ পয়াকার ট। তো এই 16টি শ্রীপাঠ নির্ণয় করেন মুক্তি বারিধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর 16টি জায়গায়। তো এখন কোন কোন জায়গায় এই শ্রীপাঠ গুলো নির্ধারণ করেন? তো আমরা এই শ্রীপাঠ বিষয়ক যে তথ্য উপাত্ত এবং আমরা এ বিষয়ক আমরা ধারণা পাই শ্রী হরিবর সরকার বিরচিত মহাবারণী নামক গ্রন্থ থেকে। তো অনেকেই আমরা জানি বা অনেকেই আমরা জানি না যে হরিবর সরকার কে ছিলেন। তো এইখানে সামান্য একটু আমি আলোকপাত করতে চাই। এই হরিবর সরকার মতুয়া ধর্মের এমনই একজন ব্যক্তিত্ব যাকে বাদ দিয়ে মতুয়া সাহিত্য বা মতুয়া দর্শন চিন্তা করা ভুল হবে। কেননা এই শ্রীপাঠগুলো শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর নির্ধারণ করলেও এগুলোর লিখিত রূপ
প্রদান করেন শ্রী হরিবর সরকার তার মহাবারণী নামক গ্রন্থে। এই হরিবর সরকারই আমাদের শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থের সম্পাদক প্রকাশক। এই শ্রী শ্রী হরিবর সরকারই আমাদের সামনে যে হরিচাঁদ ঠাকুরের দ্বাদশাজ্ঞা, সেই দ্বাদশাজ্ঞা লিখিত রূপ প্রদান করেছেন এবং সেগুলো সংগ্রহ করে লিখিত রূপ প্রদান করেছেন এই হরিবর সরকারই। তাই এই হরিবর সরকারের যে কোনো গ্রন্থ বা যে কোনো তথ্য উপাত্ত আমাদের মানতে হবে। তো আমরা হরিবর সরকারের গ্রন্থ পাঠ করে যেটা জানতে পারি সেটা আমি এখানে একটু উপস্থাপন করছি। দেখেন, তিনি তার মহাবারণী গ্রন্থে পাঠ নির্ণয়ে এভাবে লিখেছেন: এক, প্রথম শ্রীপাঠ কইল নারিকেল বাড়ি, গোস্বামী গোলকচন্দ্র শ্রেষ্ঠ অধিকারী। দুই, দ্বিতীয় শ্রীপাঠ কইল ধাম জয়পুর, মহান্ত তারকচন্দ্র গোস্বামী ঠাকুর। তিন, তৃতীয় শ্রীপাঠ কইল কাথলি গ্রামেতে, সাধু নিবারণ চন্দ্র গোস্বামী ধামেতে। চার, চতুর্থ শ্রীপাঠ হলো শালনগর গায়ে, গোস্বামী শ্রী তারাচাঁদ পাল মহাশয়। পাঁচ, পঞ্চমে শ্রীপাঠ হলো বড়দিয়া গ্রামে, মহান্ত শ্রী কিনারাম মন্ডল শ্রী ধামে। ছয়, ষষ্ঠতে শ্রীপাঠ হলো তেরোখাদা গায়ে, মহান্ত শ্রী তিন কড়ি গোসাই তথায়। সাত, সপ্তম শ্রীপাঠ হলো পাটিকেল বাড়ি, মহান্ত শ্রী গোপাল বিশ্বাস অধিকারী। আর অষ্টমে শ্রীপাঠ হলো দুর্গাপুর গ্রামে, তথাপ্রভু শ্রী আনন্দ সরকার নামে। নয়, নবমে শ্রীপাঠ হলো টুঙ্গিপাড়া গায়ে, মহান্ত তপস্বীরাম বালা মহাশয়। 10, দশমে শ্রীপাঠ হলো কৃষ্ণপুর গ্রাম, সুরম্য সুধর্ম হরি মন্দির সুঠাম। 11, একাদশ শ্রীপাঠ হলো ধাম লক্ষ্মীখালী, ত্রিসন্ধ্যা কীর্তনান্দ উন্মুক্ত সকলি। 12, দ্বাদশ শ্রীপাঠ হলো মল্লকান্দি গায়ে, সেই পাঠে মহাপ্রভু সাধু মৃত্যুঞ্জয়। 13, ত্রয়োদশ পাঠ হলো দেবদুন গ্রামে, তথায় মহান্ত সাধু হরিপাল নামে। 14, চতুর্দশ পাঠ হলো বানেরি গ্রামে, তথায় মহান্ত সাধু দেবীচন্দ্র নামে। 15, পঞ্চদশ পাঠ হলো পদুমা গ্রামেতে, তথা প্রভু শ্রী যাদব মল্লিক নামেতে। 16, ষোড়শ শ্রীপাঠ হলো গঙ্গাশ্চনা গায়ে, মহান্ত শ্রী কার্তিক বৈরাগী মহাশয়। এই 16টি শ্রীপাঠ গুরুচাঁদ ঠাকুরের মুখ থেকে শ্রবণ করে উনি লিপিবদ্ধ করেন। তো এখানে এই 16টি শ্রীপাঠ এবং সেই শ্রীপাঠের কর্তা যে মহান্ত বা প্রধান, এখানে আপনাদের বলে রাখি মহান্ত শব্দটা বারে বারে এসেছে। মহান্ত শব্দের আবিধানিক অর্থ হলো মঠস্বামী বা মঠাধ্যক্ষ, এবং আর একটা অর্থ হলো আশ্রম প্রধান। তো আমরা এখানে বলতে পারি ইনি হলো পাঠকর্তা বা পাঠের প্রধান। তো এইখানে 16টি পাঠের কর্তা বা প্রধান হিসেবে এক একজনকে নির্বাচিত করে দেওয়া হয়েছে। তো আমরা পরে আরো আলোচনায় আসবো। তো এইখানে আমি বলবো যে সেই প্রথমে আমি যে একটু আলোচনা করেছিলাম সেটাই আবার এখন বিস্তারিতভাবে বলছি। এই শ্রীপাঠ কেন করলেন গুরুচাঁদ ঠাকুর, সেটা আমি একটু ব্যাখ্যা করে বলতে চাই। আমি 2016 সাল থেকে এই শ্রীপাঠ গুলোতে পর্যটন আরম্ভ করি। বর্তমানে 2020 সাল। আমি ব্যক্তিগতভাবে বেশিরভাগ শ্রীপাঠেই আমি গিয়েছি এবং সেইখানের অবস্থা আমি পর্যবেক্ষণ করেছি, এবং এই বিস্তীর্ণ অঞ্চল কেন ছড়িয়ে ছিটিয়ে এই শ্রীপাঠগুলো দিয়েছেন গুরুচাঁদ ঠাকুর তা কিছুটা অনুধাবন করার চেষ্টা করেছি। সেটা হলো এইরকম যে আমি আগেই বলেছি যে মধ্যা আন্দোলন তখন এই কয়েকটা জেলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তখন এই দূর দূরান্ত থেকে আসতে মতুয়াদের অনেক কষ্ট করতে হতো এবং অনেকে আসতে পারতেন না, কারণ হেঁটে আসতে হতো। বিশেষ করে শিশু, মহিলা বা বৃদ্ধ বা অন্যান্য যারা, তারা আসতে পারতেন না। তখন তিনি কি করলেন, এই 16টি স্থানে শ্রীপাঠ
এর মর্যাদা দিলেন। তো এই স্থানগুলো হরিচাঁদ ঠাকুরের আমলে যারা প্রণিধানযোগ্য শিষ্য ছিলেন এবং গুরুচাঁদ ঠাকুরের আমলে যারা শীর্ষস্থানীয় ভক্ত ছিলেন তাদের 16 জনের বাসস্থানকে বা কর্মস্থানকে এই 16টি শ্রীপাঠের মর্যাদা দিলেন। তো এইখানে আপনাদের যে কথাটা বলে রাখি সেটা হলো, আমরা জানি হরিচাঁদ ঠাকুরের আমলে আমরা বলি দ্বাদশ পাগল বা অন্যান্য সাধু গোসাই বা খ্যাপা যারা ছিল তাদের প্রত্যেকের নামে কিন্তু শ্রীপাঠ হয়নি, তাদের বাসস্থানকে শ্রীপাঠের মর্যাদা দেওয়া হয়নি। এবং গুরুচাঁদ ঠাকুরের আমলেও যারা খ্যাতিমান শীর্ষস্থানীয় ভক্ত ছিলেন তাদের প্রত্যেকের নামের সঙ্গে শ্রীপাঠ যুক্ত নাই বা তাদের বাসস্থানকে শ্রীপাঠের মর্যাদা দেওয়া হয়নি। তো এইখানে কেন দেওয়া হয়নি সে বিষয়ে আমি বিস্তৃত আলোকপাত করব না, সেটা এখানে আলোকপাত করার ইচ্ছাও নেই, কারণ এইখানে অনেক ব্যাখ্যা রয়েছে, এই মানে সংক্ষিপ্ত সময়ে সেগুলো সম্ভব হবে না। তো আমি যে কথাটা বলছিলাম সেটা হলো যে এই বিস্তৃত অঞ্চলের মানুষের এই দুর্ভোগ বা এই কষ্ট লাঘব করার জন্য এক এক অঞ্চলে এক একটা শ্রীপাঠ দিয়েছে এবং সেই শ্রীপাঠ গুলোতে কিন্তু অনেক শ্রীপাঠে কিন্তু শাখা বারণী মিলানোরও নির্দেশ দিয়েছিলেন গুরুচাঁদ ঠাকুর। যেরকম লক্ষ্মীকালীতে বারণী স্নান হয়, তারাচাঁদ পালের ওইখানে বারণী স্নান হয়, এইরকম বেশ কয়েকটা জায়গায় উনি বারণী স্নানের নির্দেশও দিয়েছিলেন। অর্থাৎ সেই অঞ্চলের ভক্তরা ওই শ্রীপাঠ গুলো কেন্দ্রিক তারা একটা মতীয় বলয় তৈরি করবে। তো আমি এটা একটা কারণ। আরেকটা কারণ হলো যে এক একটা অঞ্চলের যারা সাধু গোসাই এবং মতীয় ধর্ম প্রচারক ছিলেন তারা ওই অঞ্চলের শ্রীপাঠকে কেন্দ্র করে মতীয় ধর্ম প্রচার আন্দোলন গড়ে তুলবে। কারণ একটা বেস লাগে, আঞ্চলিক বেস লাগে, সেই আঞ্চলিক বেস হলো এই শ্রীপাঠগুলো। তো আর কি কি কারণে এই শ্রীপাঠ নির্ণয় করা হয়েছিল, আমি আর একটি তথ্য পেয়েছি। কিছুদিন আগে খুলনা জেলার শ্রী শ্রী গুরুচাঁদ শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রীমতী রেবারানী মণ্ডল এর একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। তিনি বলেছিলেন যে এই শ্রীপাঠগুলো কেন নির্ণয় করা হয়েছিল, কারণ এই শ্রীপাঠকে কেন্দ্র করে যাতে ওই অঞ্চলে শিক্ষা আন্দোলনও গড়ে ওঠে। তো এই তথ্যটি কে দিয়েছে, তাকে এই তথ্যটি দিয়েছে পরলোকগতা প্রয়াত বীণাপাণি ঠাকুরানী বা আমাদের বড় মা। তিনি বলেছেন যে এই শ্রীপাঠের অন্যতম উদ্দেশ্য ছিল যে ওই শ্রীপাঠ কর্তা এবং তৎসংলগ্ন বা সেই শ্রীপাঠগুলোর সাথে যুক্ত যারা সাধক মহৎ আছেন, মতীয় ধর্ম প্রচারক আছে, তারা তাদের অঞ্চলগুলোতে স্কুল পাঠশালা এগুলো গড়ে তুলবে। এটি একটা বিরল তথ্য। এরপরে আমরা যেটা জানতে পারছি সেটা হলো এই শ্রীপাঠগুলো নির্ণয় করার আর একটা কারণ ছিল যে ওই অঞ্চলে বিধবা বিবাহ এবং সামাজিক সংস্কার আন্দোলন গড়ে তোলার জন্য ওই অঞ্চলের অর্থাৎ যেখানে শ্রীপাঠ আছে সেই অঞ্চলের সঙ্গে যুক্ত মতীয় ধর্ম প্রচারকেরা কি করবে, এই সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সংস্কারগুলো কার্যগুলো পরিচালনা করবে। এছাড়া আরো একটি কাজ করার জন্য এই শ্রীপাঠগুলো নির্মিত হয়েছিল, আমরা ধরে নিতে পারি, সেটা হলো মতীয় ধর্ম প্রচার আন্দোলনে গতি সঞ্চার করা। কারণ তৎসময়ে শুধু ওরাকান্দির থেকে যদি সমগ্র বাংলায় বা সমগ্র মতীয় বিশ্বে মতীয় ধর্ম আন্দোলন পরিচালনা করতে যেতে হতো তাহলে এত দুর্বার গতি আসতো কিনা সন্দেহ। কারণ তখন ওরাকান্দির থেকে খুলনা যেতে হলে কয়েকদিন লাগতো এবং নৌকা ছাড়া
হেঁটে যাওয়া ছাড়া গতি ছিল না ওই দুর্গম সুন্দরবনের অঞ্চলে। তখন গুরুচাঁদ ঠাকুর দেখলেন যে লক্ষ্মীখালিতে যদি আমি একটা শ্রীপাঠের মর্যাদা দেই এবং সেইখানে যদি মতুয়া তীর্থ হিসেবে আমি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে ওই লক্ষ্মীখালী কেন্দ্রিক ওই দক্ষিণ অঞ্চলে একটা মতু আন্দোলন গড়ে উঠবে। আপনাদের সামনে আমি এখানে বিশ্লেষণ করতে চাচ্ছি, সেটা হলো দেখেন ফরিদপুর জেলায় শ্রীপাঠ ছিল 6টি। কি কি শ্রীপাঠ? শ্রীপাঠ নারিকেল বাড়ি, শ্রীপাঠ পাটিকেল বাড়ি, শ্রীপাঠ দুর্গাপুর, শ্রীপাঠ টুঙ্গিপাড়া, শ্রীপাঠ কৃষ্ণপুর, শ্রীপাঠ মল্লকান্দি। এই 6টি শ্রীপাঠ পড়ে অবিভক্ত ফরিদপুরের ভিতরে। এরপর যশোর জেলায় কয়টি শ্রীপাঠ আমরা দেখতে পাচ্ছি? শ্রীপাঠ জয়পুর, শ্রীপাঠ শালনগর, শ্রীপাঠ দেবদুন, শ্রীপাঠ পদুমা। এই 4টি শ্রীপাঠ অবিভক্ত যশোর জেলার মধ্যে উনি বিন্যস্ত করে দেন। তাহলে যশোর জেলাকে ক্যাপচার করছেন এই 4টি শ্রীপাঠ দিয়ে, এবং ওই শ্রীপাঠ কেন্দ্রিক আমি একটু পরে আপনাদের দেখাবো যে এক একটা শ্রীপাঠের সাথে কোন কোন মহৎদের উনি যুক্ত করে দিয়েছিলেন, সেটা স্পষ্ট উল্লেখ করা আছে যে এই মহতেরা এই শ্রীপাঠ কেন্দ্রিক এই মতীয় ধর্ম প্রচার আন্দোলন পরিচালনা করে। এরপরে খুলনা জেলা শ্রীপাঠ কাথলি, শ্রীপাঠ বড়দিয়া, শ্রীপাঠ তেরোখাদা, শ্রীপাঠ লক্ষ্মীকালী, শ্রীপাঠ গঙ্গার্চনা। এই 5টি শ্রীপাঠ খুলনা জেলা, অর্থাৎ অবিভক্ত খুলনা জেলা, বর্তমানে হচ্ছে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, এই 3টে জেলা ছিল অবিভক্ত খুলনা। এই খুলনা জেলায় 5টি শ্রীপাঠ উনি নির্ণয় করেন, এবং বরিশাল জেলায় 1টি শ্রীপাঠ বানিয়ারি। তো আপনারা দেখেন যে বরিশাল জেলায় দেবীচাঁদ ছিলেন মহাশক্তিমান সাধু, গুরুচাঁদ ঠাকুরের একনিষ্ঠ আজ্ঞাবহ। সেই দেবীচাঁদ এর বানিয়ারিকে উনি শ্রীপাঠের মর্যাদা দেন, এবং বরিশাল কেন্দ্রিক যে মতু আন্দোলন দেবীচাঁদের ওই শ্রীপাঠ কেন্দ্রিক পরিচালিত হবে। এদিকে উনি খুলনা জেলার 5টি স্থানকে, বিশিষ্ট ভক্তদের জন্মস্থানকে 5টি শ্রীপাঠের মর্যাদা দেন, যশোর জেলার 4টি স্থানকে 4টি শ্রীপাঠের মর্যাদা দেন, এবং ফরিদপুর জেলার 6টি স্থানকে উনি শ্রীপাঠের মর্যাদা দেন। এখন এইখানে আমি আরেকটি তথ্য দিতে চাচ্ছি, সেটা হলো হরিচাঁদ ঠাকুরের পার্ষদ, সকল পার্ষদের জন্মস্থানকেই শ্রীপাঠের মর্যাদা দেওয়া হয়নি, এরও বিশেষ কারণ আছে। তো আমি যাদের দেখতে পেয়েছি তাদের নাম বলছি: গোলক পাগল নারিকেল বাড়ি, তারক গোসাই জয়পুর, আনন্দ দুর্গাপুর, মৃত্যুঞ্জয় মল্লকান্দি, কার্তিক পাগল গঙ্গার্চনা। কার্তিক পাগল হচ্ছে আমাদের অশ্বিনী গোসাইয়ের পিতা, এনরা হরিচাঁদ ঠাকুরের আমলের। তো আরো 2জনকে আমরা হরিচাঁদ ঠাকুরের আমলে ধরতে পারি, কিন্তু তাদের সাথে দেখা হয়নি। যেরকম তারাচাঁদ পাল আর আরেকজন হচ্ছে গিয়ে দেবদুনের হরিপাল, কিন্তু তাদের দেখা হয়নি, এটা আমরা জানতে পেরেছি। তো আর যারা সবাই গুরুচাঁদ ঠাকুরের আমলের, যারা শ্রীপাঠ কর্তা। তো এখানে আমি আপনাদের আরো একটি তথ্য দিতে চাই, সেটা হলো আপনারা দেখেন মতু আন্দোলন কত অসাম্প্রদায়িক, কত জাতিভেদ মানে অবসান কল্পে এই মতুয়া দর্শন প্রতিষ্ঠিত হয়েছে। এই শ্রীপাঠকে লক্ষ্য করলে দেখা যায় কিরকম। এখানে দেখেন তেরোখাদায় 3 কড়ি মিয়াক জন্মস্থানকে কিন্তু শ্রীপাঠের মর্যাদা দেওয়া হয়েছে, এবং ওই শ্রীপাঠের মহন্ত অর্থাৎ প্রধান করা হয়েছে 3 কড়িকে। তাহলে দেখেন, এরপর পাল সম্প্রদায় থেকে যিনি মতু হয়েছেন সেই তারাচাঁদ পাল শালনগরের, সেই শালনগরকেও শ্রীপাঠের মর্যাদা দেওয়া হয়েছে। এরপরে আরেকজন হচ্ছে গিয়ে হরিপাল দেবদুনের, তার জন্মস্থানকেও শ্রীপাঠের মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে এখানে কোনো বর্ণবাদিতার কোনো স্থান নাই, এটা পরিষ্কার প্রমাণিত হয়েছে। এই শ্রীপাঠের ভিতরে কি রহস্য, সেগুলো আস্তে আস্তে আমরা উদ্ধার করতে পারছি, এবং আগামী দিনের গবেষকরা আরো অনেক তথ্য আপনাদের সামনে পরিবেশন করতে পারবে, এবং আরো অনেক আশ্চর্যজনক তথ্য এবং অসাম্প্রদায়িক এবং বর্ণবাদ বিরোধী যে অবস্থান, সেটা আস্তে আস্তে আরো পরিষ্কার হবে। তো আমি
আপনাদের সামনে আরো কিছু তথ্য প্রকাশ করতে চাচ্ছি। সেটা হলো, দেখেন যে এই যে শ্রীপাঠ গুলো 16টি শ্রীপাঠ, এই 16টি শ্রীপাঠের পরেও শাখা শ্রীপাঠ আছে, সেগুলো কিন্তু সংখ্যা বলা হয়নি, শাখা শ্রীপাঠ। তো বর্তমানে অনেকে নিজেদের জন্মস্থানকে শাখা শ্রীপাঠ হিসেবে দাবি করেন, কিন্তু সেগুলো গ্রন্থ কর্তৃক সমর্থিত কিনা জানি না। এবং অনেকে দেখছি যে শ্রীপাঠ হিসেবেও তাদের আশ্রমকে উল্লেখ করেন। সেটাও আমি এই মতুয়া যে ধর্ম গ্রন্থ আছে সেখানে উল্লেখ আছে কিনা আমি জানি না। তো এ বিষয়ে আরেকটু পরে আসছি। আমি সঞ্চালকের দৃষ্টি আকর্ষণ করে সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে বলতে চাই, দেখেন আমি একটা এখানে আহ্বান করতে চাই। সেটা হলো, আমি আগেই বলেছি 2016 সাল থেকে আমি এই শ্রীপাঠ পর্যটন শুরু করি, এবং আপনারা জানেন যে আমাদের জাগরণ পত্রিকা একটি সংখ্যা প্রকাশ করেছে শ্রীপাঠ কেন্দ্রিক, 16 শ্রীপাঠ বিশেষ সংখ্যা। তো এই সংখ্যাটাই 16টি শ্রীপাঠের উপরে লেখা। তো এইখানে আপনারা দেখেন যে হরিবর সরকার যে 16টি শ্রীপাঠের কথা এখানে লিখেছেন, কিন্তু সেখানে কোনো ঠিকানা দেওয়া নাই। তো আমি সঞ্চালকের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীকে বলতে চাই যে আমরা যে কাজটা করেছি সেটা হলো, জাগরণ পত্রিকার প্রতিনিধি দল ঘুরে ঘুরে আমরা এই সমস্যার সমাধান করেছি। সেটা হলো কেমন, যেরকম তুমি শুনলে অবাক হবে তাপস। সেটা হলো, আমরা যখন পর্যটন শুরু করি তখন শ্রীপাঠ পাটিকেল বাড়ি কোথায়, আমি মহাবারণী বইতে পেয়েছি যে শ্রীপাঠ পাটিকেল বাড়ি একটা শ্রীপাঠ, কিন্তু তুমি জানো যে মুকসুদপুরেও একটা পাটিকেল বাড়ি আছে। তো আমরা পাটিকেল বাড়ি গেছি, তো সেখানে শ্রীপাঠ নাই, এবং ওই গোপাল বিশ্বাসের কথা নাই। তখন আমরা গেছি গোপালগঞ্জের কৃষ্ণপুরের পাশে যে পাটিকেল বাড়ি। অনেক অনুসন্ধান করার পরে আমরা ওই মহাবারণীর গ্রন্থের সঙ্গে ওইখানের যে গোপাল বিশ্বাস মহন্ত এবং অন্যান্যদের নাম খুঁজে খুঁজে আমরা বের করে সেটাকে আমরা নির্ণীত করি, এই আমাদের পাটিকেল বাড়ি শ্রীপাঠ। এরপরে আর একটা সমস্যা দেখো, সেটা হলো এইখানে আছে কিনারাম সাধু বাড়ি বড়দিয়া একটা শ্রীপাঠ। তুমি আশ্চর্য হবে যে এতদিন এই সমস্যার সমাধান হয়নি। সেটা হলো, একটা বড়দিয়া আছে নড়াইল জেলায়। আমরা সেই নড়াইল জেলায় গিয়েছি, দেখি সেই বড়দিয়া নদীতে ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো বড়দিয়ার অস্তিত্ব নাই। বড়দিয়া নামে একটা বাজার আছে। তখন আমরা হতোদ্যম হয়ে গেছি যে আমাদের শ্রীপাঠ বিলীন হয়ে গেছে। পরে আমরা আবার অনুসন্ধান শুরু করছি, অনুসন্ধান করে জানতে পেরেছি যে ওই বড়দিয়া না, বড়দিয়া আছে বাগেরহাটি, এবং বাগেরহাটে বড়দিয়া গ্রাম আছে। এবং তখন খোঁজ নিলাম যে ওইখানে কেনারাম সাধু আছে কিনা। তখন জানতে পারলাম, হ্যাঁ, ওই বড়দিয়া গ্রামে কেনারাম সাধু নামে একজন ছিলেন, কিন্তু তার উত্তরসূরিরা বর্তমানে মত চর্চা করেন না, এই জন্য ওই শ্রীপাঠটা বিলুপ্ত হয়েছে। ওখানে কোনো ক্রিয়াকর্ম নাই, মহোৎসব বা কোনো মন্দির নাই, মহোৎসবাদী কিছুই হয় না। তো সাম্প্রতিক সময় ওই গ্রামের কিছু লোক মিলিতভাবে একটা মন্দির করেছে। তো একটা জিনিস দেখতে পারো যে গুরুচাঁদের আমলে যে সুসংগঠিত ভাবে মতুয়া আন্দোলন শুরু হয়েছিল, সেটা কিন্তু এখন মুখ থুবড়ে পড়েছে। 16টি শ্রীপাঠের এখন খুব বেশি শ্রীপাঠ জাগ্রত অবস্থায় নেই। আজকে কিনারাম সাধুর শ্রীপাঠটি আমরা যদি সংস্কার না করতে পারি, সেটা তাহলে বিলুপ্ত হয়ে যাবে। বড়দিয়া শ্রীপাঠ, আজকে পাটিকেল বাড়ির শ্রীপাঠের অবস্থা অত্যন্ত শোচনীয়, সেখানে কোনো অনুষ্ঠানেরই হয় না। এরপর আমরা দুর্গাপুর গিয়েছি। দুর্গাপুর, এই যে হরিবর সরকার যিনি শ্রীপাঠ লিখেছেন, তার বাড়ি গিয়েছি। তার বাড়ি যে সেইখানে 2-3 ঘর এখনো হিন্দু বসবাস করে। তো তারা হরিবর সরকারকে চিনলই না। ভয়ঙ্কর তথ্য, হরিবর সরকারকে চিনতেই পারলো না। এবং সেইখানে দেখলাম যে মনোহর সরকার, যে আরেকজন কবি ছিল, তার একটা পরিত্যক্ত বিল্ডিং আছে এবং গণেশ পাগলের সমাধি মন্দির আছে, কিন্তু কোনো হরি মন্দির বা কোনো অন্য কিছু মতুয়াবাদী কোনো চিহ্ন আমরা দেখলাম। তাহলে দেখো, হৃদয়টা ভেঙে যায়, যেখানে একটা শ্রীপাঠ সেটা বিলুপ্ত হয়ে গেছে। এরপরে
আমরা বিভিন্ন শ্রীপাঠে গিয়েছি, তো অনেক শ্রীপাঠে দেখলাম যে হরি মন্দির নাই, হরিচাঁদ ঠাকুরের মন্দির নেই। সেই সাধুর একটা সমাধি মন্দির আছে, কিন্তু হরিচাঁদ ঠাকুরের মানে বিগ্রহ বা মন্দির নাই। তাহলে তোমাকে মানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আমাদের এই যে 16টি শ্রীপাঠ এত বৈজ্ঞানিক ভাবে, এত সুবিন্যস্ত ভাবে মধ্য আন্দোলনকে পরিচালিত করতে চেয়েছিলেন গুরুচাঁদ ঠাকুর, আজকে আমরা সেই দর্শন বা সেই যে তার চিন্তা, এটা আমরা ধরতে পারছি না। আজকে দেখো, সেই আমলে যদি এইরকম উনি পদক্ষেপ নিয়ে থাকেন, বর্তমানে আমাদের উচিত হবে না যে আমেরিকায় আমাদের একটা শাখা শ্রীপাঠ স্থাপন করা, দিল্লিতে একটা শাখা শ্রীপাঠ স্থাপন করা, মহারাষ্ট্রে একটা শাখা শ্রীপাঠ স্থাপন করা, আসামে, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, বিহার, আন্দামানে একটা শাখা শ্রীপাঠ স্থাপন করা এবং সেই শ্রীপাঠ কেন্দ্রিক আমাদের দায়িত্ব দিয়ে দেওয়া। দেখো, এবং আরো যে সমস্ত শ্রীপাঠে গেলাম, আমি এখানে পূর্ণাঙ্গভাবে নাম উল্লেখ করতে চাই না, কারণ অনেকে দুঃখ পেতে পারে। যে একটা শ্রীপাঠে গেলাম, তো সেখানে যে দেখলাম সেই শ্রীপাঠের বর্তমানে যারা উত্তরাধিকারী, তাদের গলায়, তাদের কণ্ঠে আমাদের আচার মালা নাই, এবং তারা অন্য মালা ধারণ করে অন্য নাম জপ করছে। আমাদের হৃদয় ভেঙে গেল, এবং দেখলাম মন্দিরের সর্বত্র অন্য পোস্টার বা অন্য প্রতীক। তখন আমরা দুঃখে সেগুলো অপসারণ করে দিলাম, পরিষ্কার করে দিলাম। কিন্তু আমরা পরিষ্কার করে দিলাম এবং তাদেরকে বললাম যে এই শ্রীপাঠ মানে আপনারা বোঝেন, আপনারা এই অঞ্চলের মতুয়াদের অভিভাবক, আপনারা তাদেরকে দিক নির্দেশনা দেবেন। আজকে যদি আপনারা কনভার্ট হয়ে যান, তাহলে এই মতুয়ারা কোথায় যান? তখন বললো, হ্যাঁ, আমাদের অন্যায় হয়েছে, আমরা তো আসলে আমাদের এই দায়িত্ব বা ভার আমরা বুঝি না, আমাদের বোঝারও কেউ নাই, কেউ বুঝায় নাই। তো আজকে দেখো, এইখানে আমি যে কথাগুলো এখানে বলতে চাই সেটা হলো, এইখানে দেখো আছে কোন কোন শ্রীপাঠের সাথে কোন কোন ব্যক্তি যুক্ত থাকবে, সেটাও পরিষ্কার ভাবে এই গ্রন্থে বলে দেওয়া আছে। দেখো, সেটা হলো দ্বিতীয় শ্রীপাঠে ঠাকুর পূজা। দ্বিতীয় শ্রীপাঠ হলো জয়পুর গ্রামে মহান্ত তারক কবি রসরাজ নামে শৈলেশ চন্দ্র দাস নিয়েছেন নেয়াবতী, যাদব বিশ্বাস হলো মহাজন তথি। অর্থাৎ সেখানকার মহাজন হলো যাদব বিশ্বাস। দেখো, কত মহাশক্তিধর সাধকদের নাম এখানে লেখা আছে। আজকে যদি আমরা মতু আন্দোলন করি যারা বা প্রচার করি যারা, তারা শুধু আত্মদ্বন্দ্বে, আত্মকলহে মগ্ন, কিন্তু আমাদের সামনে যে কত গবেষণার কাজ পড়ে আছে সেটা আমরা বুঝতে পারলাম না। আমি আরো পড়ে শোনাচ্ছি আপনাদের। সদাগর কুন্দসী নিবাসী হরিপাল, ধ্বজাধর হলো তথা দীননাথ পাল। কুন্দশীর কৃষ্ণচন্দ্র হলো চৌকিদার, দাড়ি ধরি মাপে মধুসূদন সরকার। শ্রী নবীন চন্দ্র বসু খাসিয়ালি গায়, সর্বকার্যে কর্তৃত্ব শ্রীনাম গুণ গায়। মহাদেবী আদ্যা শক্তি নাম চিন্তামণি, শ্রীদেবী সাধনা মাতা রাধা স্বরূপিণী। শান্তিময়ী মাতৃদয় চেয়ে কৃপা চক্ষে, জগতের মাতা হয়ে করে দেশ রক্ষে। উমাচরণ বিশ্বাস হইল পূজারী, তারিণী চরণ হলো পরিচর্যাকারী। সীতানাথ জানকী দোহে দেন হরিধ্বনি, উত্তমা বৈষ্ণবী প্রেমে দেয় হুলুধ্বনি। ডাকাচুরি পরদারি সেদে সেদে নাই, মহামন্ত্র হরিগুরু চাঁদের দোহাই। নিত্য নৈমিত্তিক পূজা কুসুম চন্দনে, হরিগুরু প্রীতে হরি বল সর্বজনে। দেখো, একটা শ্রীপাঠে কত কত মহাজনের নাম যুক্ত, সেই শ্রীপাঠ কেন্দ্রিক। আজকে আমরা যদি জাগ্রত চেতনার অধিকারী হতাম, তাহলে ঘুরে ঘুরে এই মহান পুরুষদের, এই মহান সাধকদের উত্তরসূরিদের খুঁজে বের করে তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমরা একটা করে হরিচাঁদের মন্দির বা তাদের স্মৃতি মন্দির করতে পারতাম, এবং তাদের উত্তরসূরিদের বলতাম যে দেখো, তোমরা কাদের উত্তরসূরি, তোমরা অত্যন্ত গৌরবজনক একটা বংশে বা গৌরবজনক রক্তের অধিকারী তোমরা। দেখো, আমি আর একটা বলতেছি, সময় সংক্ষেপ, তারপরেও আমি না বলে পারছি না। তৃতীয় শ্রীপাঠে ঠাকুর পূজা। তৃতীয় শ্রীপাঠ হলো কাথলি গ্রামেতে সাধু নিবারণ চন্দ্র মহান্ত ধামেতে। মাটের গাতি মৃত্যুঞ্জয় হইল পূজারী, দুর্গাচরণ বিশ্বাস পরিচর্যাকারী। পঞ্চানন বাগচি সেই পরম নৈষ্ঠিক, এক মন সই মাপে মানুষ আস্তিক। পূর্ণচন্দ্র বালা ভক্ত বড়ই চতুর,
তৈল করি ফিরে মাল কার কত দূর, জন্মে জয় বিশ্বাস হইল ধ্বজাধর, কানাই বিশ্বাস তার শ্রেষ্ঠ সদাগর, কেন্দ্রীয় নিবাসী কৃষ্ণ পাগল প্রবর, সর্বোপরি তার ভার পরিদর্শন ভার। দেখো, প্রত্যেকের সুনির্দিষ্ট দায়িত্ব বন্টন হয়েছিল। দীননাথ বিশ্বাস প্রধান দোকানদার, গোসাই ঈশান হলো ফেরিওলা তার, নবগায়েন জয়চাঁদ বিশ্বাস নিবারণ, ভালো মন্দ হুজুরে জানায় অনুক্ষণ। কেনারাম খা নামেতে সাধু একজন, ভক্ত সঙ্গে মনোরঙ্গে করে সংকীর্তন, অভয়াচরণ মাঝি আগা কেন্দুয়া বাড়ি, পরম নষ্টিক ভীম ভজনে সুয়ারি, শ্রীনীল রতন পারে শ্রীহরির দাস, নামন্মত্ত নিষ্ঠা ভক্ত বাসিরাম বিশ্বাস, প্যারি পারে শ্যামবালা অতি ভক্তিমান, চৌকি ফিরে ডেকে বলে সাধু সাবধান, নিত্য নৈমিত্তিক পূজা কুসুম চন্দনে, হরিগুরু পিতে হরি বল সর্বজনে। আচ্ছা, দেখো আমাদের সামনে কত অনন্ত কাজ পড়ে আছে। এই যে মহাজনদের নাম, এরা হয়তো অনেকে ভারতে চলে গেছে, এদের উত্তরসূরিরা, এরা ইতিহাস থেকে মুছে যাচ্ছে। আমাদের উচিত এদেরকে জাগ্রত করা, এদের ইতিহাস তুলে ধরা। কত কাহিনী এই এক একটা সিপাটের সাথে যুক্ত, কত ইতিহাস, সেগুলো আমাদের লুপ্ত ইতিহাস বের করা। আমরা কি পারি না এই সমস্ত সাধু গোসাইদের জীবন ইতিহাস বের করে সেগুলো লিপিবদ্ধ করতে? এবং আমরা কি পারি না এই 16টি সিপাটকে পুনরায় জাগ্রত করতে? দরকার হলে আমরা ওড়াকান্দি ঠাকুর পরিবার এবং ঠাকুরনগরের ঠাকুর পরিবার সহ মতুয়া গোসাই পাগল সাধক খ্যাপা যারা আছে তাদের সবাইকে নিয়ে একটা মহা সভা আহ্বান করে এই সিপাটগুলোর উন্নয়ন এবং পুনরায় দায়িত্ব প্রদান এবং কোন সিপাটের সাথে কারা কারা যুক্ত থাকবে, কারা কারা কোন কাজ করবে, এগুলো কি আমরা বন্টন করতে পারি না? আমি আরো একটু আহ্বান জানাই, সেটা হলো যে আমরা কি পারি না শাখা সিপাট আরো বর্ধিত করে আমরা এই বিশ্ব বাজারে আমাদের হরিনাম পৌঁছে দিতে? আমরা সুবিন্যস্ত ভাবে সুসংগঠিত ভাবে এই মতি আন্দোলন পরিচালনা করতে। আসলে আমাদের উচিত, আমি স্নেহের তাপসের মাধ্যমে জগৎবাসীকে বলতে চাই যে আমাদের উচিত হবে এই আগামী শতাব্দীর নতুন যে চ্যালেঞ্জ সেটা মোকাবেলা করার জন্য, প্রগতিশীল চিন্তা চেতনার সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের এই শ্রীপাঠ সুমের উন্নয়ন, মতুয়া দর্শনের উন্নয়ন এবং যুগোপযোগী করা। এর জন্য প্রয়োজন, আমি একটা প্রস্তাব রাখছি, সেটা হলো আমরা মতুয়া সংসদ বা এরকম একটা কিছু করে ভারত বাংলাদেশের মতুয়া প্রতিনিধিদের নিয়ে একটা সংসদ বা একটা সভা বা একটা মঞ্চ আমরা করতে পারি কিনা। সেখান থেকে এই সিপাট গুলো দরকার হলে আমরা বাড়াতে পারি, যদি আমরা সম্মিলিতভাবে সমস্যারে ঐকমত্যে পৌঁছাই, শাখা সিপাট বাড়াতে পারি এবং আমরা সেই সংসদ থেকে আমরা কি করতে পারি, সমগ্র সিপাটে এবং সমগ্র শাখা সিপাটে এবং সমগ্র আশ্রমে একই পূজা বিধি, একই বিবাহ বিধি, একই শ্রাদ্ধ বিধি প্রবর্তনের জন্য আমরা অভিন্ন পুস্তক রচনা করতে পারি। এর জন্য প্রয়োজন, আমি আগেই বলেছি, সারা ভারত বাংলাদেশে প্রতিনিধিদের নিয়ে, সেখানে সাধু গোসাই চিন্তাবিদ দার্শনিক লেখক বুদ্ধিজীবী সম্পাদক কৃষক প্রতিনিধি বা সর্বশ্রেণীর প্রতিনিধি, বাংলাদেশে 500 জন, ভারতে 500 জন, এরকম হতে পারে বা সংখ্যা বাড়তে পারে কমতে পারে, এইরকম একটা মঞ্চ আমরা ওড়াকান্দিতে একবার 1 বছর বসলাম, ঠাকুরনগরে 1 বছর বসলাম, এভাবে আমরা আমাদের অভিন্ন ভারত বাংলাদেশের সমগ্র ভারত বাংলাদেশে অভিন্ন পূজা পদ্ধতি, হরিচাঁদ ঠাকুরের মতুয়া শ্রদ্ধা বিধি, মতুয়া যে অন্যান্য ক্রিয়াকর্মগুলো আছে এগুলোকে আমরা সুচারুরূপে লিপিবদ্ধ করতে পারি না? অবশ্যই পারি। আমি বিশ্ব মতুয়া সমাজের কাছে আবেদন রাখছি যে আমরা আসুন, আমরা সমস্ত বিভেদ ভুলে যেয়ে আমরা একই কণ্ঠে একই সুরে এই মতুয়া আন্দোলনকে পরিচালনা করি। আজকে দেখেন, ব্যথিত হৃদয়ে বলতে হয়, এক এক স্থানে এক এক রকমের মতুয়া শ্রাদ্ধ বিধি হচ্ছে, এক এক রকমের পূজা পদ্ধতি প্রবর্তিত হচ্ছে, এক এক রকমের বিবাহ পদ্ধতি প্রচলিত হচ্ছে। এর ফলে কি হবে, এক সময়
মতীয় আন্দোলনে শাখা প্রশাখার সৃষ্টি হবে, দল উপদলের সৃষ্টি হবে। তখন কি হবে? এই মতীয় আন্দোলন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, টুকরো টুকরো হয়ে যেতে পারে। আমরা সেই বিচ্ছিন্নতা কামনা করি না। আমরা চাই ঐক্যবদ্ধ সুসংবদ্ধ একটা মতুয়া দর্শন, সেটা সমগ্র বিশ্বের চাহিদা মিটাতে পারবে, আমরা এই প্রত্যাশা করি। তাপস। উম, খুব সুন্দর আলোচনা দাদা। আপনার প্রস্তাব আসলে বারবারই উঠে আসছে বিভিন্ন বক্তার মাধ্যমে। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং মতুয়া কল্যাণ পরিষদের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি এপার বাংলা এবং ওপার বাংলা, বিশেষ করে ভারত এবং বাংলাদেশে যেসব বিশিষ্ট মতুয়া গবেষক এবং আলোচক রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং কথা বলেও যাচ্ছি। আমার সাথে বিশেষ করে একেবারেই মানে একনিষ্ঠভাবে যিনি কাজ করে যাচ্ছেন অখিল বিশ্বাস মহোদয় ভারত থেকে, তিনি বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদেশ এবং ওদেশের আপনাদের মতো যারা আলোচক গবেষক এবং যারা চিন্তা করেন মতো সমাজ নিয়ে, তাদের সাথে আশা করি আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে হয়তোবা আপনার আমার এবং যারা এই বিষয়টা নিয়ে ভাবেন তাদের সকলের একনিষ্ঠ চেষ্টায় হয়তোবা আমরা খুব তাড়াতাড়ি এরকম একটা প্ল্যাটফর্ম বা এরকম একটা সবার আয়োজন করতে পারবো আশা করি। আমিও আশা করছি এবং আপনি হয়তো আপনার জায়গা থেকে আবেদন জানাচ্ছেন বা আপনারও খুব ইচ্ছে আছে। তো এরকম যদি সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই আমরা কিন্তু এটা সম্ভব, মানে এই আয়োজনটা করতে সম্ভব হব। তো সেক্ষেত্রে যোগাযোগ থাকবে আপনার সাথে এবং আমাদের সাথে যারা আরো অন্যান্য আলোচক বৃন্দ রয়েছেন তাদের সাথেও নিয়মিত যোগাযোগ হচ্ছে। আশা করি আমরা খুব তাড়াতাড়ি করোনা চলে গেলেই এরকম একটা পদক্ষেপ এপার বাংলা এবং ওপার বাংলা মিলে নিব। তো আলোচনা, সেই আলোচনার কথা ধরে যে কথাগুলো বলতে হয় সেটা হচ্ছে যে আমিও আজকে এত তথ্য আমি জানতাম না। আপনার জাগরণ পত্রিকার মাধ্যমে এই তথ্যগুলো আমি দেখে পড়ি নাই, না পড়ার কারণেই আগ্রহ রয়ে গেছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আপনাকে আমি বলছি যে দাদা এই বিষয়টা নিয়ে আপনি যদি কথা বলেন তাহলে অনেক অজানা তথ্য মানুষ মুখের কথার মাধ্যমে জানতে পারবে। তো ভালো তথ্য দিলেন। তবে আপনার সাথে আমিও একমত যে এই শ্রী পাঠ গুলো আমাদের তুলে ধরতে হবে এবং এই শ্রী পাঠ আমাদের এক একটা তীর্থস্থানের সমান। আমাদের মত ধর্মে এই প্রত্যেকটা পাঠই আমার মনে হয় তীর্থস্থান, যেখানে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ জড়িত রয়েছে। আমি মনে করি সেখানেও যদি আমরা ভ্রমণ করি, সেখানেও গিয়ে যদি আমরা সেই জায়গার মাটির স্পর্শ আমার শরীরে লাগাই, তাহলেও মনে হয় সেটা সেই হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ হবে। তো আমি সর্বশেষ আপনার কাছে অনুরোধ জানাবো যে আজকের এই শ্রীপাঠের গুরুত্ব, মতুয়া ধর্মের শ্রীপাঠের গুরুত্ব কি সংক্ষিপ্ত আকারে শেষ করবেন। মতীয় ধর্মের শ্রীপাঠের গুরুত্ব অসীম গুরুত্ব। এক কথায় বলা যায় মতীয় ধর্মের যে আজকে বিস্তার, এই বিস্তারের পিছনে অনেক অবদান শ্রীপাঠ সমূহের। কারণ আমি দুইটা শ্রীপাঠের কথা বলেছি যে ওই শ্রীপাঠ কেন্দ্রিক ওই অঞ্চলে মতীয় ধর্মের বিস্ফোরণ হয়েছিল। মতীয় ধর্মের ওলাকান্দি যদি বলি আমরা বিগ ব্যাং, মহাবিস্ফোরণ, তাহলে আঞ্চলিক বিস্ফোরণ হলো ওই 16টি শ্রীপাঠ কেন্দ্রিক এবং সেই বিস্ফোরণগুলো আরো অনেক দূরে ছড়িয়ে পড়েছিল মতীয় ধর্ম দর্শন। এবং আরেকটা কথা বলি, সেটা হলো আমাদের ওলাকান্দি থেকে প্রচারকেরা সুন্দরবন বা আরো দক্ষিণে যেতে পারে নাই, কিন্তু ওইখান কেন্দ্রিক যখন গোপাল সাধু বা বানিয়ারির দেবীচাঁদ, ওই দেবীচাঁদের শিষ্য আবার ছিল অনেক, তার শিষ্য ছিল আবার আরো অনেক। এইভাবে ছোট ছোট ওইখানে বিস্ফোরণ ঘটেছে এবং ওইখানে দেখা যাচ্ছে কি ওই অঞ্চলের তীর্থ বানিয়ারি, ওই অঞ্চলের তীর্থ লক্ষ্মীখালী। এমনও দেখা গেছে যে লক্ষ্মীখালীর আশেপাশের লোক জীবনে কোনোদিন ওলাকান্দি আসেনি, বা শালনগরের অত দূরের থেকে ওলাকান্দি আসতে পারে নাই, অনেকের সৌভাগ্য হয় নাই, তারা ওই শালনগরে স্নান করেছে। তারা ওলাকান্দির যে তৃপ্তি কিছুটা হলেও ওখানে মিটাতে পেরেছে। এই জন্য শ্রীপাঠ সমূহ মানে মতীয় দর্শক প্রচারের শ্রীপাঠ সমূহ অসীম গুরুত্ব বহন করেছিল অতীতে, এবং আমরা যদি এই শ্রীপাঠ সমূহকে জাগ্রত করতে পারি তাহলে আগামীতে আরো অনেক ফলপ্রসূ হবে এই মতীয় আন্দোলনের জন্য।
ওই যে প্রথমেই কিন্তু আমি আপনার কথার সাথে সুর মিলাই বলেছিলাম যে আজকে যদি সিরিদাম ওরাকান্দি যদি গাছ হয়ে থাকে, তাহলে সেই গাছের ফল এবং ফুল, ফুল এবং ফল আমি মনে করি এই যে এই সিরি পাট। শ্রীপট্টনি। যাই হোক, আপনার কথায় যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের এই সিরি পাট গুলো তুলে ধরতে হবে, কারণ একসময় কিন্তু যোগাযোগ ব্যবস্থা আজকের মতো ছিল না। আজকে আমরা দেখি, আমি ছোটবেলায় দেখেছি ওরাকান্দি মানুষ হেঁটে হেঁটে দল নিয়ে গ্রামের পর এক গ্রাম পার করে করে জল ছত্র দেওয়ার ব্যবস্থা ছিল গ্রামে গ্রামে। এখন কিন্তু সেটার আর প্রয়োজন হয় না, যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হয়েছে, মানুষ গাড়ি করে অনেক দূর দূরান্ত থেকে, এমনকি আপনিও জানেন যে সিলেট থেকে এখন ওরাকান্দিতে দল যায়। আমি দল যায়, দেখেছি। হ্যাঁ, টাঙ্গাইল থেকে সম্ভবত দল যায়। দল যায়। এবং সম্প্রতি আমি দেখেছি আমাদের এক মতুয়া সঞ্জয় বড়াল, যিনি পঞ্চগড়ে পঞ্চগড়। পঞ্চগড়ে মতুয়া গোষ্ঠীর একটা গোষ্ঠী তৈরি করেছেন। আশা করি সেখান থেকেও আমাদের মনে হয় খুব তাড়াতাড়ি ওরাকান্দিতে দল আসবে, আশা দল করছি। আসবে। তো হ্যাঁ, যেটা আমরা একসময় চিন্তাই করতে পারি নাই, যে আপনি যেটা এবং বললেন তোমাকে যে একটা তথ্য জানাই, সেটা হলো যশোর জেলার যারা আদিবাসী সম্প্রদায়, বুনো, আচ্ছা বাগদি বা অন্যান্য সম্প্রদায়, তারাও কিন্তু দল নিয়ে ওরাকান্দিতে আসে। আমি তোমাকে ছবি আচ্ছা দেখাতে পারি। তাহলে আচ্ছা আচ্ছা দেখো যে অন্যান্য নৃগোষ্ঠীর ভিতরেও মতীয় দর্শন কিন্তু ঢুকে গেছে। আজকে ঢুকে গেছে। আমি আরেকটি কথাই বলতে চাই, আমরা না বুঝে অনেকে এই মতীয় দর্শনকে শুধু নমশূদ্র কেন্দ্রিক প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, কিন্তু গুরুচাঁদ ঠাকুর বলছে যে আমি নমর একার নই। কারণ না তারাচাঁদ পাল তার আমলেই বড় শিষ্য। আহ, এবং আমরা জানি যে হরিচাঁদ ঠাকুরের প্রথম বিগ্রহ প্রতিষ্ঠা করে বা মূর্তি বিগ্রহ তৈরি করে কে? হরিপাল। তাহলে পাল। এবং পুণ্ড ক্ষত্রিয়রা আজকে মতু আন্দোলনে বিরাট অংশগ্রহণ করছে। ওদিকে আদিবাসী সম্প্রদায়, ওদিকে কায়স্থ সম্প্রদায়ের লোকেরা, সাহা সম্প্রদায়ের লোকেরা, এবং আমি তো এগুলো লেখনির মাধ্যমে তুলে ধরছি সুস্পষ্টভাবে মতীয় গ্রন্থের আলোকে। এরপরে তোমার মাহিষ্য সম্প্রদায়ের লোকেরা বিরাট, এবং সে এগুলো গুরুচাঁদ চরিতে, হরিগুরুচাঁদ চরিত্র সুদায়, লীলামৃত, এদের নাম আছে তো। তো আচ্ছা, মতীয় দর্শন আর নমশূদ্র আন্দোলন এক নয়, নয়। এটা হলো যে সার্বজনীন, এটা সমগ্র বিশ্ববাসীর জন্য। না, এটা বরং আমরা প্রচারে ভুল করছি এবং আমরা ব্যাখ্যায় ভুল করছি, এবং ভুল আমাদের করছে। প্রচারকদের সাবধান হতে হবে, বক্তাদের সাবধান হতে হবে যে আপনি ভুল ব্যাখ্যা করবেন না। আপনি এই দর্শনটুকু আগে বুঝুন, তারপরে কিছু কথা বলুন। না, মানে আমরা যদি একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে সেই মত ধর্মটাকে সীমাবদ্ধ থেকে যাবে। মত ধর্মটা হচ্ছে গণ্ডিবদ্ধ করে সার্বজনীন, রাখা হবে। শুধুমাত্র হরিচাঁদ ঠাকুর একটা। যদি মহাসূর্য হয়, সূর্যের আলো কি শুধু একটা সম্প্রদায়ে নিক্ষেপিত হবে? না, সমগ্র বিশ্ববাসীর উপরে সমানভাবে নিপতিত হবে। এটা আমাদের বুঝতে হবে। না, সেটাই আমি আপনার সাথে একমত যে অনেকেই এই মতো ধর্মটাকে শুধু নমশূদ্র বলে, চণ্ডাল বলে একটা জায়গায় সীমাবদ্ধ রাখতে চায়। আমি মনে করি যে সেটা না। আমরা মতুয়া, মতুয়া বলতে সর্বশ্রেণী, সর্বপেশার, সর্ববর্ণের লোক আছে সেখানে। একমাত্র শিডিউল কাস্ট বা একমাত্র চণ্ডাল বলে সীমাবদ্ধ রাখলে আমি মনে করি মতুয়া ধর্ম আরো সংকুচিত হবে, বরং এটা আমাদের কাম্য নয়। তুমি নিশ্চিতভাবে দেখেছো যে রাধাচরণ খ্যাপা চক্রবর্তী, হুম। এরপরে এরা কি করছে? এরা পৈতা খুলে বিসর্জন দিয়ে কিন্তু মতুয়া হয়েছে। মত হয়েছে। অর্থাৎ অন্যান্য সম্প্রদায় থেকে এসেছে, সমস্ত জাত্যাভিমান ভুলে যেয়ে তারা কিন্তু অভিন্ন মতুয়া উপাধি গ্রহণ করছে, মতুয়া পরিচয় ধারণ করছে। তাহলে আমরা এই দর্শনগুলো ভুলে যাব কেন? দাদা, একেবারে আমরা শেষের দিকে আছি। আজকের দর্শক শ্রোতাদের উপলক্ষে আপনার যদি কিছু বলার থাকে, এবং মতুয়া সমাজের উপলক্ষে যদি কিছু বলার থাকে। আমি বিশ্ব মতুয়া সমাজের উদ্দেশ্যে বিনয়ের সঙ্গে বলছি, হে ভাইরা, আমরা আমাদের ব্যক্তিগত অহংবোধ, ব্যক্তিগত দ্বন্দ্ব, এগুলো পরিত্যাগ করি এবং সাংগঠনিক দ্বন্দ্ব পরিত্যাগ করি আমরা মতুয়া দর্শনের প্রচারের স্বার্থে ঐক্যবদ্ধ হই এবং সারা বিশ্বব্যাপী একটা দুর্বার মতুয়া আন্দোলন গড়ে তুলি। আমি এই আহ্বান জানাই, এই প্রার্থনা জানাই সমগ্র বিশ্ববাসী মতুয়া সম্প্রদায়ের কাছে। জয় হরিচাঁদ, সকলের মঙ্গল হোক। ধন্যবাদ আজকের আলোচক শশাঙ্ক বর মহোদয়কে সুন্দর আলোচনা করার জন্য।
আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছি। অনেকে অনেক সুন্দর কমেন্টস করেছেন এবং আমি সবার কাছে আবার অনুরোধ জানাবো যে সবাই উঠে দাঁড়ান, সবাই জাগ্রত হন। আমাদের ভিতর যে যা মনুষ্যত্ব বোধ রয়েছে সেটা জাগ্রত করুন মত ধর্মের জন্য। তাহলেই কিন্তু আমরা একটা নবজাগরণের সৃষ্টি করতে পারবো, আর যে নবজাগরণের মাধ্যমে মত ধর্মকে আমরা সুপ্রতিষ্ঠিত করে যেতে পারবো। সর্বশেষ আগামী পর্ব দেখার অনুরোধ জানাবো দর্শক শ্রোতাকে। আমাদের আগামী পর্বে আমরা যা প্রতিবারই চেষ্টা করি ভারত বাংলাদেশ মিলে আলোচক রাখার জন্য। আগামী পর্বে আমাদের সাথে থাকবেন কলকাতা পানিহাটি মহাবিদ্যালয়ের প্রফেসর ডক্টর কাকলি সরকার মহোদয়া। তিনি আমাদের সাথে থাকবেন। তো আগামী পর্বটি সকলকে দেখার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এবং সর্বশেষ অনুরোধ জানাবো যে সম্প্রতি দেশে না, বর্তমান বিশ্বে যে করোনা মহামারী চারিদিকে ছড়িয়ে আছে সেটা আবার নতুন করে শীতকালীন, মানে যেটা বলবো, শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে এটাও বাড়ছে। সুতরাং আমরা সবাই সচেতন থাকবো, নিজে সচেতন থাকবো, অন্যকেও সচেতন রাখবো এবং এই করোনা থেকে আমরা যেন খুব তাড়াতাড়ি মুক্তি পাই এই প্রার্থনা রেখে, ঠাকুরের কাছে এই প্রার্থনা রেখে এবং সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। জয় হিন্দ।